Rashik. Call Rashik. স্বাগত সবাইকে আমাদের ঢাকা এফএম 90.4 এর নতুন আয়োজন কল রাশেকে। আমি জুয়েল আপনার সঙ্গে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, বাংলাদেশের সর্ববৃহৎ এফএম রেডিও নেটওয়ার্ক। রীতিমতো এক্সাইটেড আমি, এবং আমার কথা বলবার সুযোগ আজ এ পর্যন্তই। তো যাবার আগে আমি শুধু একটু বলতে চাই আপনাদের সবাইকে যে আজকে একেবারে নতুন কিছু আমরা শুরু করছি। সচরাচর আমাদের অনেক কথা থাকে, আসলে সব জায়গায় বলা যায় না, কোথায় যাব, কার কাছে বলবো, তেমন কোনো জায়গা আমরা খুঁজে পাই না। ঢাকা এফএম আয়োজন করেছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের কথা বলতে পারবো। এই প্রজন্ম সবাই, সব বয়সী সবাই, সবার কথা, তাদের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষা, একই সঙ্গে তাদের না পাওয়া, তাদের সমস্যাগুলি, সেই বিষয়ে কথা বলতে চাই আসলে আমরা যেগুলি, সেটাই বলবো। কিন্তু এই কথাগুলি কে শুনবেন? যিনি শুনবেন তিনিও শুনবার মতো একজন, আমি বলবো যে ইয়াং জেনারেশনের আইকন। তিনি একজন পলিটিশিয়ানও বটে এবং চমৎকার বক্তা, তুখোড় বক্তা হিসেবে যাকে বলা হয়। অনেক ধরনের গুণাবলী রয়েছে তার, যে সাংগঠনিক গুণ অ্যাজ এ পলিটিশিয়ান, সেটাও অসাধারণ একটি ব্যাপার। আর এত চমৎকার করে কথা বলেন, ইতোমধ্যে আপনারা জেনে গেছেন যে আমরা নতুন এই অনুষ্ঠান কল রাশেকের যেই প্রোমোটি আপনাদেরকে এতদিন ধরে শুনিয়েছি, সেখান থেকে কিন্তু আমরা তার ভয়েস সম্বন্ধে একটু অবগত হয়ে গেছে, আগে থেকে চেনা। তো দারুণ কণ্ঠস্বরের অধিকারী এই মানুষটি জনাব রাশেক রহমান আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতেই তাকে একটু স্বাগত জানাই, এবং আমি এই হচ্ছে শেষ, এরপর থেকে তিনিই কথা বলবেন। এবং এখন থেকে সুপ্রিয় শ্রোতা, এখন থেকে প্রতি শুক্রবার ঠিক রাত 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা কল রাশেক নিয়ে থাকবেন আমাদের সঙ্গে রাশেক রহমান স্যার। শুরুতেই সালাম, এবং ঢাকা এফএম 90.4 স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। তোমাকে ধন্যবাদ, এবং ঢাকা এফএম এর সকল শ্রোতাকে শুভ সন্ধ্যা, শুভ রাত্রি, গুড ইভিনিং। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু আপনার যে ভয়েস, আমারটা তো একেবারে মানে কেউ শুনতেই চাইবে না, আমি জানি। এত চমৎকার লাগছে আপনার ভয়েসটা। তোমার ভয়েস অনেক ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আজকে শুরুতে একটু আমরা জিজ্ঞেস করে নিই আপনার কাছ থেকে। আমরা তো শুনিয়েছি আমাদের বন্ধুদেরকে, আমি নিজেও শুনেছি, তারপরও আপনার কাছ থেকে একটু জানতে চাই যে টেলিভিশনে আপনি খুবই পরিচিত মুখ, টেলিভিশনে বিভিন্ন টক শোতে থাকেন, খুবই সিরিয়াস টাইপের কথা হয়, সেই জায়গাটি রেখে রেডিওতে এসছেন। এবং আমি শ্রোতাদেরকে একটু জানাতেই চাই যে এই তাগিদটা কিন্তু তিনি নিজেও উপলব্ধি করছিলেন যে এই প্রজন্মের কথা, অনেক ধরনের কথা, স্বপ্নের কথা আসলে শোনা হচ্ছে না, সবার কথা, দেশবাসীর কথা, যেহেতু ঢাকা এফএম 90.4 সারা দেশব্যাপী ছড়িয়ে আছে, তো সবার কথা একসঙ্গে শুনবার জন্য তার যে আগ্রহ, একটু শুনে আসি স্যার, কোথা থেকে এই ইচ্ছাটা হলো? মূলত আমি রেডিওকে যেভাবে দেখি, আমি মনে করি বাংলাদেশের জন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সফলভাবে প্রতিটি বাঙালির হৃদয়ে একটি সংগ্রামী চেতনা জাগ্রত করতে পেরেছিলেন, এবং এটা ধরে রাখার ক্ষেত্রে একটা অনস্বীকার্য ভূমিকা তাদের ছিল। নিশ্চয়ই। এবং আজকের ব্যস্ত জীবনে আমরা সকলেই জানি যে যানজটের ব্যাপারটা আছে, মোবিলিটির একটা ব্যাপার আছে। তো অনেক সময় টেলিভিশনে হয়তো আমরা টিউন ইন করতে পারি না সময় মতো, বাট রেডিওটা আমাদের হাতের মুঠোয়। এবং আজকে প্রযুক্তির কল্যাণেই হোক, প্রত্যেকটা স্মার্টফোনে এফএম রেডিও শোনা যায়, প্রত্যেকটি গাড়িতে এফএম রেডিও শোনা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তার বিহীন এই যে প্রযুক্তি, তরঙ্গ নির্ভর এই যে প্রযুক্তি, এখানে আসলে কণ্ঠটাকে ব্যবহার করে একটা অনন্য কল্পনার জগৎ সৃষ্টি করা যায়। সেখানে যদি আপনার মতো এমন একটি কণ্ঠ হয়, সেটা আমি জানি না, তবে আমি মনে করি যে ডিপেন্ডিং অন ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, যে আলাপগুলো হচ্ছে, সেটা একজন শ্রোতা বা একজন বক্তা, তারা দুজনই তাদের কল্পনার জগতে যে যেভাবে ইচ্ছা দেখতে পারেন, অনুধাবনের জায়গাটায় নিয়ে আসতে পারেন। সো এটা খুব শক্তিশালী একটা মাধ্যম। আর মাঝে মাঝে কল্পনা করতে পারা, স্বপ্ন দেখতে পারা, এটা তো বড্ড জরুরি। অন্য মানুষ কেন আমাদের শুধু স্বপ্ন দেখাবে, আমরা নিজেরাও তো দেখতে পারি। তো সেখানে ভিত্তিটা না হয় শুধু একটু কণ্ঠই হলো। আমরা আসলে যেমন করে ভাবি যে যারা রাজনীতি করেন, আপনি তো দীর্ঘ জীবন, এবং আপনার বাবার কথা যদি বলতে হয়, তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন, তো ছেলেবেলা থেকেই তো এটাই দেখে এসছেন। কিন্তু যেটা আমরা ভাবি যে না, ওনারা বোধহয় খুব একটা হাসেন না,
হ্যাঁ, রাজনীতিবিদ খুবই কঠিন, মানে একটু স্বাভাবিক না, তাদের মধ্যে খুব একটা ইমোশন হয়তো বা কাজ করে না। এটা যদিও ঠিক নয়, বড় হয়ে বুঝতে পেরেছি, কিন্তু ছোটবেলায় যেটা বুঝতাম। আর আপনি তো তরুণ প্রজন্মের আইকন, অনেকে আপনাকে পছন্দ করেন এবং আপনার ইউটিউবে সার্চ করে আপনার টক শো, আপনার বক্তব্য এটা সবাই শুনেন। আইকন কিনা আমি জানি না, তবে এতটুকু বলতে পারি যে আপনার ভিতর যদি ইমোশন না থাকে, জি স্যার। যদি সেন্টিমেন্টস না থাকে, তাহলে আপনি রাজনীতি করবেন কিভাবে, করবেন কেন, কার জন্যে? আমি তো মনে করি একজন ভালো রাজনীতিবিদ তীব্র ভালোবাসার জায়গা থেকেই দেশের সেবায় নিয়োজিত হয়। তবে হ্যাঁ, কালের পরিক্রমণে অনেক সময় ভালো মানুষ খারাপ মানুষের সংমিশ্রণ যেমন আমাদের সমাজে আছে, ভালো রাজনৈতিক কর্মী খারাপ রাজনৈতিক নেতা এরও সংমিশ্রণ আছে, যার দরুন মানুষ অনেক সময় ভুল বোঝে। কিন্তু এটাও বাস্তব যে বাঙালি এবং বাংলাদেশ আজ যেই জায়গায়, জি, সেই জায়গাটাতে মুক্তিকামী, স্বাধীনতা প্রেমী এবং স্বপ্ন সুন্দর আকাঙ্ক্ষা অভিলাষে বিশ্বাসী রাজনীতিবিদরা যদি না থাকতেন, এই জায়গাতে আমরা আসতে পারতাম না। আর শুরুর জায়গাটা যেটা তোমাকে বললাম, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি না থাকতেন, আজকে এই রেডিও FM বলো, টিভি চ্যানেল বলো, এগুলো থেকে অনেক দূরেই আমরা থাকতাম। আমাদের নিজস্ব একটা চারণ ক্ষেত্র, নিজস্ব একটা স্বপ্নের জগৎ এই যে তৈরি করতে পারছি স্বাধীন দেশে, উর্দু গান শুনতে হতো, সবই রাজনীতির কারণে। এটাই বাস্তবতা। ওকে স্যার, আপনি নিশ্চয়ই দেখছেন যে আমাদের যে ফোন লাইনটা সেটা কিন্তু কিছুক্ষণ পরপরই লাইটটা জ্বলে উঠছে, বিকজ আমরা একটি পোস্ট দিয়েছি আমাদের ঢাকা FM 90.4 এর যে অফিসিয়াল ফ্যান পেজটি রয়েছে, সেখানে আপনার নাম্বারটি এবং গত কয়েকদিন যাবত আমরা কিন্তু নাম্বারটি পরিচয় করে দিয়েছি। আমি আরও একবার বলছি, অনুষ্ঠান চলাকালীন সময়ে সরাসরি আপনি আমাদেরকে ফোন করতে পারবেন। সারা দেশব্যাপী এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন, দেশের বাইরে থেকে যারা আমাদেরকে অ্যাপে শুনছেন, আমাদের ঢাকা FM এর অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর, আইফোন যারা ব্যবহার করেন তারাও খুঁজে নিতে পারবেন, এবং আমাদের ওয়েবসাইট থেকে যারা শুনছেন তারাও কিন্তু আমাদেরকে এই নাম্বারটিতে কল করতে পারেন। নাম্বারটি জানি আপনাদের অনেকেরই মুখস্থ হয়ে গেছে, তারপর আমি আরও একবার মনে করিয়ে দিচ্ছি, 09611444422। খুবই সহজ একটি নাম্বার, 09611444222। আর নাম্বারটি যদি কোনো কারণে আপনার ফোনে সেভ করতে একটু দেরি হয়ে যায়, আমাদের ফ্যান পেজ ভিজিট করুন, সেখানে একটি পোস্ট রয়েছে শুরুতেই, এবং এখানে একটু বিস্তারিত আমরা লিখবার চেষ্টা করেছি। দেখা যাক আজকে শোতে কি হয়। আমি খুবই আশাবাদী, আমার ইচ্ছে ছিল এই কথাগুলি বলবার, আমার কথাগুলো আমি কিন্তু বলবো স্যার আপনাকে। জি শিওর। এখানে আমার সুযোগ রয়েছে। মূলত যেটা চাই যে তরুণ জি। প্রজন্ম, অর্থাৎ যিনি শারীরিকভাবে তরুণ না হলেও মনে প্রাণে তরুণ, যিনি শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে তরুণ, জি, যিনি সত্যিকার অর্থে সজীব সবুজ সুন্দর বাংলাদেশ দেখতে চান, সুন্দর সমাজ দেখতে চান, সুন্দর একটা আলোকিত জীবন দেখতে চান, আমরা তাদের কথা শুনতে চাই। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ আছে, সুখ আছে, চাওয়া পাওয়ার মাঝে একটা ব্যবধান, বৈপরীত্য থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় ভেন্টিলেট করতে পারা, অর্থাৎ আপনার মনের কথার বহিঃপ্রকাশ ঘটনার মধ্য দিয়ে অনেক কিছু সহজ থেকে সহজতর হয়ে যায়। স্যার কি ধরনের সমস্যা নিয়ে লিসনার? যে কোনো সমস্যা, এটা মনস্তাত্ত্বিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, স্বাগত। যে কোনো সমস্যা যেটাই আপনাকে পীড়া দেয় সেই কথা আমরা শুনতে চাই। এক্স্যাক্টলি, ঠিক এই কথাটি। আবার যেই কথাগুলো আপনাদের ভিতরে আশা জাগ্রত করে সেটা আমরা শুনতে চাই। শুধু নৈরাশ্যের কথা শুনবো কেন? নিশ্চয়ই না। আমার মনে হয় যে দারুণ একটি আয়োজন শুরু হতে যাচ্ছে ঢাকা 90.4-এ। আমরা দেখতে পাচ্ছি অনেক কল অলরেডি কিছুক্ষণ পরপরই আমাদেরকে ডায়াল করছেন। আমি আরও একবার বলছি, 09611444422 এই নাম্বারে ডায়াল করুন। যদি কোনো কারণে আপনি শুনতে পারেন যে এই লাইনটি ব্যস্ত আছে, ধৈর্য আর হবেন না, আমাদেরকে SMS করুন 16260 এই নাম্বারে। ফোনে না চাইলেও কিন্তু আপনার কথাগুলি আমাদেরকে SMS-এ জানাতে পারেন। আমাদের ঢাকা FM এর যে ফ্যান পেজ সেটার ইনবক্সে পাঠাতে পারেন। সেখানে স্যারের একটি পেজে রাশিক রহমান ট্যাগ করা আছে, ক্লিক করলে পেয়ে যাবেন পেজটি, সেটাতে লাইক দিবেন অবশ্যই, এবং সেখানেও ইনবক্সে আপনার প্রশ্নগুলি পাঠাতে পারেন। সো আমরা একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নেব, এবং এর মধ্যেই আমরা যেহেতু কল আসছে একের পর এক, আমাদের ফার্স্ট কলে যাব। দেখা যাক কে সেই লাকি কলার যার ফার্স্ট কলটি আমরা দিয়ে শুরু করব। আর আশা করছি সঙ্গে থাকবেন, শুনতে থাকুন ঢাকা FM 90.4 মাই সিটি মাই টিউন। যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে এবং চলছে কল রাশেক। কল রাশেক। কল রাশেক। হ্যালো, ফিরে এলাম আমরা আবারও, এবং স্যার কথা না বাড়াই, আসলে এত কল আমাদের সঙ্গে এই মুহূর্তে বোধহয় আমরা একজন আমাদের ফার্স্ট কলারকে পেয়ে গেছি। তার নাম
দেখতে পাচ্ছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তার কাছ থেকে শুনে আসি কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? আমি মোহাম্মদ সুমন আলী বলছি, একজন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৩য় বর্ষে অধ্যয়নরত আছি। ধন্যবাদ আপনাকে, এবং আপনি খুবই ভাগ্যবান যে আজকের অনুষ্ঠানের প্রথম কলার আপনি। কথা বলুন স্যারের সঙ্গে। সুরমান আলী ভাই, আসসালামু আলাইকুম। মাইসাম, কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ইয়ারে পড়া হচ্ছে? জি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারে পড়ি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। অনার্স থার্ড ইয়ার। আর জি, আমি সমন্বিত তন্ত্র শিক্ষা কার্যক্রমে পড়াশোনা করেছি। আচ্ছা। আর যখন আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বাবা মারা যায়, এবং বাবা যখন মারা যায় তখন আমার পরিবারে অনেক অসচ্ছলতা ঢল নেমে আসে। আর তারপরে অনেক অভাব অনটনের মাঝে আমার মা আমাকে অনেক পড়াশোনা করেছেন, অনেক বাড়িতে কাজ করে আমাকে এসএসসি পাস করেছেন। কিন্তু আমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। তো যাই হোক, তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। ইন্টারমিডিয়েট পরীক্ষা পাস করার পরে আমি এক্সাম দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেওয়ার পরে পড়াশোনা পরীক্ষা এক্সামতে আমি উত্তীর্ণ হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তুমি কি জন্মান্ধ? জি, আমি জন্মান্ধ। আর আমার মা একজন গৃহশ্রমিক, যিনি অন্যের বাড়িতে কাজ করে আমাকে পড়াশোনা করায়। কিন্তু তার পক্ষে পড়াশোনার খরচ চালানো অনেক অনেক কষ্ট হয়ে পড়েছে। কারণ কোন হলে থাকো? আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2071 হলে থাকি। আমার রুম নাম্বার হচ্ছে 7002, যমুনা ব্লক। আর জি, আমার মা একজন গৃহশ্রমিক, তিনি অন্যের বাড়িতে কাজ করে আমাকে পড়াশোনার খরচ দেন, কিন্তু ঠিক মতো দিতে পারেন না। তোমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া। জি জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছো। তোমার জীবনের স্বপ্ন কি? জীবনের স্বপ্ন আমার বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা। বিসিএস? জি। আর আমার আসলে আমি খুব অভাবে আছি, আমার মা ছাড়া আমাকে দেখার মতো কেউ নেই। তার কারণে তিনি আমাকে প্রতি মাসে খরচও ঠিক মতো দিতে পারেন না। আমার মাসে 4 থেকে 5 হাজার টাকা লাগে, উনি দেন 2,000 2,500। কারণ পরিবারতে কাজ করে, তো আর পুরো পরিবারটা ওনাকে চালাতে হয়। এবং আমার দুটা বোনও আছে। বোনও আছে। তোমার মাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা অভিবাদন জানাই, কারণ তিনি সত্যিকার অর্থে তোমাকে শিক্ষিত করতে পেরেছেন, এবং তুমি মেধাবী, এবং এই যে পরিশ্রম সেটা নিশ্চয়ই বৃথা যাবে না। তো আমরা তোমার ঘটনাটা শুনলাম। আসলে বাংলাদেশের মানুষ তো টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা প্রান্তরেই তোমার মতো এরকম অনেক কষ্ট, দুঃখ, দুর্ভোগ এর মাঝ দিয়ে বড় হওয়ার এই ধরনের আরো অনেক মানুষ আছে। বাট আই মাস্ট সে তোমার একটা ইউনিক, একটা অনন্য ঘটনা, এবং তোমার মার যে ত্যাগ, যে পরিশ্রম, পৃথিবীর সব মাই ত্যাগী, সব মাই পরিশ্রমী, সব মার ত্যাগ কারোর সাথে একটা তুলনা হয় না। বাট আমি আমার জন্য দোয়া করবেন। দোয়া তো করবো বটেই, শুধু তাই না, আমরা চেষ্টা করবো তোমাকে সহযোগিতা করার জন্য। এবং সচ্চরিত তোমার যে স্বপ্নটা, যে তুমি একজন বিসিএস ক্যাডারের সম্মানিত সদস্য হতে চাও, এটা একটা মহৎ স্বপ্ন। তুমি দেশ জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে চাও। আমরা আশা করি তোমার সে স্বপ্ন পূরণ হোক। তো আমরা একটা কাজ করি, আমরা আসলে সব ধরনের সমস্যা তো সমাধান করতে পারবো না, বাট আমি মনে করি মানসিক সমর্থন, কিছু কিছু ক্ষেত্রে একেবারে ফিজিক্যাল সাপোর্ট, কিছু কিছু ক্ষেত্রে যদি সমাজের কোনো দয়াপরবশ ব্যক্তি, কোনো মহৎ ব্যক্তি এগিয়ে আসেন, এভাবে করে আস্তে আস্তে আমাদেরকে এগোতে হবে। তো ফর স্টার্টার্স লেটস ডু ওয়ান থিং। জুয়েল, আমরা কি একটু, আমি তোমাকে একটা নাম্বার দিতে চাই। তার নাম হচ্ছে মোতাহার হোসেন প্রিন্স, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সে। তাকে কি একটু লাইভে আনা যায়? নিশ্চয়ই স্যার, আমরা চেষ্টা করছি। ভাই তুমি একটু লাইনে থাকো। জি স্যার। সুপ্রিয় শ্রোতা, আমরা চেষ্টা করছি জনাব মোতাহার হোসেন প্রিন্স,
তার সঙ্গে কথা বলতে, যিনি সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। আমরা চেষ্টা করছি তাকে লাইনে আনতে। ওনার পুরো নামটা একটু আমাকে দেওয়া যায়, যিনি ফোন করছেন? তার নাম হচ্ছে সুরমান আলী। সুরমান আলী। সুরমান আলী, আপনি কি দয়া করে আপনার পুরো নাম এবং আপনার সম্বন্ধে বিস্তারিত একটু বলতে পারবেন? আপনার রোল নাম্বার সহ কোন বর্ষে আপনি পড়ছেন? না, সে বলেছে জি জি 7002 নম্বর রুমে থেকে। জি জি, আমি মোহাম্মদ বিজয় সুরমান একাত্তর। আলী, বিজয় কাতরের তাকির, যমুনা ব্লক 7002, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, 3য় বর্ষ, এবং রুল নং 92। হ্যালো হ্যাঁ, একটু লাইনে থাকো। হ্যালো, আমরা বোধহয় পেয়ে গেছি। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, হ্যালো শুনতে পাচ্ছেন, মোতাহার হোসেন প্রিন্স। জি জি, আমি ভালো আছেন? জি ভালো আছি। আমাদের সঙ্গে রয়েছেন জনাব রাশেক রহমান, তিনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান। আমি ঢাকা FM 90.4 থেকে বলছি। জি 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 প্রিন্স, তুমি ভালো আছো? জি ভালো আছি। আসসালামু ভাই। হ্যাঁ ভাই সাম। প্রিন্স, তোমাদের বিশ্ববিদ্যালয়ে সুরমান আলী, সে 7002 নম্বর রুমে থাকে, বিজয় 71 হলে পলিটিক্যাল সায়েন্সের অনার্স 3rd ইয়ারে পড়ছে। সে জন্মান্ধ এবং অসম্ভব রকম একটা কি বলবো, অভাবের জগতের ভিতরে থেকেও লেখাপড়া চালিয়ে যাচ্ছে। খুব মেধাবী ছেলে। তো আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তার জন্য প্রাতিষ্ঠানিকভাবে তো কিছু করার চেষ্টা করবই। আর ইন দ্য মিনওয়াইল, যেহেতু তোমরা বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী সংগ্রামী ছাত্র সংগঠনের নেতা তুমি, তাই তার দিকে তোদের বিশেষ দৃষ্টি দাও, তাহলে আমার মনে হয় তার চলার পথটা একটু মসৃণ হতো এবং তার স্বপ্নটা মহৎ। হ্যাঁ, তো ছেলেটার নাম হচ্ছে সুরমান আলী। তো আমরা তাকে বলবো তোমার সাথে যোগাযোগ করতে, অথবা তুমিও যোগাযোগ করতে পারো। আর ভাই, দেখি, আমরা সবসময় এই ধরনের যারা প্রতিবন্ধী বা যারা অসচ্ছল ছাত্র আছে তাদের ব্যাপারে আমরা সবসময় উদ্যোগী। প্রতিদিন আমার কাছে এরকম বেশ কয়েকজন ছাত্র আসে, তাদের হয়তো বিশ্ববিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে তাদের যে সেশন জট, কারো হয়তো পারিবারিক সমস্যা, শিক্ষাগত সমস্যা, যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে আমাদের কাছে আসে এবং আমরা সেভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, একমাত্র সেবা দানের মানসিকতায়। রাইট। আর এবং আমিও তার বিষয়টা দেখবো, আপনি যেহেতু বলছেন। আর সবচেয়ে বড় কথা, তার মা অন্যের বাড়িতে কাজ করে তাকে পড়ালেখা করাচ্ছে। তো তোমরা একটু তাকে দেখবা, আর আমরা নিজেরাও তার জন্য আলাদাভাবে চেষ্টা করব কিছু করার জন্য। এটা আমাদের নেক্সট প্রোগ্রামে আশা করি বাই দ্যাট টাইম একটা ফলাফল আমরা দিতে পারবো। আর আপনার এই ধরনের মহৎ উদ্যোগের কথা সবাই জানে, তরুণ প্রজন্ম, এই কারণে তরুণ প্রজন্ম আপনাকে অন্যভাবে দেখে। আশা করি আপনার সহযোগিতায়, আমাদের সকলের সহযোগিতায়, যারা অসচ্ছল এবং যারা প্রতিবন্ধী ছাত্র আছে তারাও সামনের দিকে এগিয়ে যাবে সুস্থ স্বাভাবিক ছাত্রদের মতোই। তবে তুমি খুব সংগ্রামী এবং অসম্ভব ভালো বক্তব্য দাও। আমরা তোমার সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ জনাব মোতাহার হোসেন প্রিন্স। আশা করছি এর পরবর্তীতে আপনার সঙ্গে আবারও কথা হবে। ভালো থাকবেন। জি, ধন্যবাদ। ওকে, সুরমান লাইনে আছে, আমার সঙ্গে একটু শুনে আসি। সুরমান, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, কি বলবেন এখন? এখন আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঢাকা FM ভিডিওকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা আমাদের মানে মহৎ উদ্দেশ্য নিয়ে সামনে আগাচ্ছেন। তারা যেন অনেক দূরে আগাতে পারেন, এবং আমিও দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন আমিও যেন সামনে আগাতে পারি। সুরমান আলী, তোমার ভিতরে যে নিহিত শক্তি আমি দেখি, তুমি সামনে এগোতে পারবে, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। আমরা শুধু আশা করি যে তোমার মতো আরো হাজারো যারা আছে সকলে যাতে একই গতিতে এগিয়ে যেতে পারে। তো তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সাথে আমরা আবার যোগাযোগ করব এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনের শোতে তোমাকে আমরা আবার কানেক্ট করার মধ্যে দিয়ে ভালো কিছু জানাতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ। স্যার, আপনার কি মানে কন্টাক্ট নাম্বার কি আমি রাখতে পারি? আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব সুরমান, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। হয়তোবা এই অনুষ্ঠানের পরে আমরা আপনাকে আবারও কল করব, তারপর আরো বিস্তারিত কথা হবে। আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য আমি সুস্বাস্থ্য কামনা মঙ্গল করছি। ধন্যবাদ। ওয়াও, ম্যাজিক, ব্রিলিয়ান্ট বয়। বিকজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সে এত হাজার হাজার ছেলে মেয়ের মাঝে টেকা এবং নিয়মিত লেখাপড়া করে একেবারে 3rd ইয়ারে চলে আসা, আর তার থেকে মতো তার মা। জি স্যার, অ্যামেজিং, লাইক। এন্ড সচ্ছলতা, মায়ের ত্যাগ তো আছে, বাট মার সচেতনতার জায়গাটা দেখো, যে তিনি জানেন যে যত অভাবগ্রস্তই তারা হোক না কেন, যত দৈন্য দশাই তারা পতিত হোক না কেন, জ্ঞান এবং শিক্ষার কোনো বিকল্প নেই। এবং তিনি শত পরিশ্রম করার মধ্য দিয়েও সুরমান আলীকে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করাচ্ছেন।
এবং এত প্রতিবন্ধকতা যেখানে রয়েছে সুরমার রাইট, এবং জন্মান্ধ। মানে এখানে কিন্তু শুধু সন্তান এবং মার ভালোবাসার ব্যাপারটাই উদযাপিত হচ্ছে না, এখানে মার সচেতনতা, অর্থাৎ এই পৃথিবীতে সত্যিকার অর্থে তোমার আর্থসামাজিক পরিস্থিতি যে পরিবর্তন ঘটাতে হয়, তাহলে সবচেয়ে ইফেক্টিভ হাতিয়ার কি হবে? শিক্ষা, এবং সেদিকেই তাদের পারসুট। এটা খুবই ইউনিক একটা। আই মাস্ট থ্যাংক ইউ জুয়েল, এই যে এই কলটাই যে ভাগ্যক্রমে আমাদের প্রথম কল হলো। স্যার আমারও আসলে আমি কি বলবো যে এত এক্সাইটেড তো ছিলামই, কিন্তু এত ইনস্ট্যান্ট এত কিছু হয়ে যাবে এটা আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, সবে তো শুরু। ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা ফিরে আসছি। চলছে কল রাশেক। ডায়াল করুন 09611442222 এই নাম্বারে। আমাদেরকে SMS-ও আপনার কথাগুলি পাঠাতে পারেন। SMS এর নাম্বারটি 16260। ছোট্ট একটা ব্রেক নিয়ে আবারও ফিরে আসছি। কল রাশেক। কল রাশে। ঠিক তাই, কল রাশেক। ডায়াল 09611442222। চলছে কল রাশেক, দ্য ব্র্যান্ড নিউ শো অফ ঢাকা এফএম 90.4। আমাদের সঙ্গে রয়েছেন জনাব রাশেক রহমান। নতুন করে আর কিছু বলবার নেই, এতটাই জনপ্রিয়। আমি কল রিসিভ করতে করতে একেবারে পাগল হয়ে যাচ্ছি। আমার নতুন করে কিছু বলার আছে জুয়েল। স্যার বলেন। ঢাকা এফএম 90.4, এটা তো ব্যবসা করতেই হবে, কিন্তু এই ধরনের একটা অনুষ্ঠানে এত বেশি কমার্শিয়াল ব্রেক থাকলে মানুষের ছন্দপতন হয়। তো আমরা না হয় ব্যবসাটা অন্য জায়গায় করবো। না, নিশ্চয়ই আমরা এই বিষয়ে, কিন্তু দেশ ও জাতির প্রতি তো আমাদের কিছু সেবা, কিছু দায়বদ্ধতা, এটা ফিরিয়ে দিতে হবে। স্যার বিজ্ঞাপনও কিন্তু অনেক ধরনের মেসেজ থাকে স্যার, সেটা আমাদেরকে পৌঁছে দিতে হবে। কিন্তু আমি নিজে আসলে প্রথমত একজন শ্রোতা হিসেবে বলতে পারি যে মাঝে মাঝে এটা খুব পীড়াদায়ক হয়। জি নিশ্চয়ই, একটা রিকোয়েস্ট, এটা একটু আগামী দিনে একটু কমানো গেলে। নিশ্চয়ই স্যার, আমরা অবশ্যই আপনার এই অনুরোধটি রাখবার চেষ্টা করবো। যাই হোক, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের আরো একজন বন্ধু, তার নাম হচ্ছে ফ্লোরা। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আমি ফারহানা, মানে আমার নিকনেম ফ্লোরা। আচ্ছা, আমি একজন সাংবাদিক। ওয়াও। প্রথমে ঢাকা এফএম কে ধন্যবাদ এরকম একটি প্রোগ্রাম করার জন্য। ভাইয়া, আপনাকে শুনতে ভালো লাগছে, সবসময় আপনার শুনতে ভালো লাগে আপনার কণ্ঠস্বর। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে যেটা বলতে চাই তা হলো, পৃথিবীর বেশিরভাগ দেশ ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে এবং এর মাধ্যমে তাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের দেশে যে ট্যুরিজম রিসোর্সেস আছে তা ট্যুরিস্টদের জন্য উপযোগী করে তুলতে আমাদের ট্যুরিজম রিসোর্সের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রোড এবং হাইওয়ে ডেভেলপমেন্ট, হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টস এর রিজনেবল প্রাইস এবং সিকিউরিটি। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের কক্সবাজার বিশ্বের বড় একটা সি বিচ আছে, যেটার ক্লিননেস নিয়ে আমরা আমাদের আরো মানে অগ্রসর হওয়া উচিত। এছাড়া প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেছিলেন যে ফরেন ট্যুরিস্টদের জন্য আলাদা একটা জায়গা করে দেবেন তাদের আমাদের সি বিচকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য। তো এর জন্য যে ব্র্যান্ডিং বা প্রমোশনাল অ্যাক্টিভিটিস কিরকম মানে আরো এগিয়ে যাওয়া উচিত এবং সাউন্ড তৈরি করা উচিত কিনা, এবং আরো বেশি আমরা যদি এটা করতে পারি তাহলে আমরাও তো ইকোনমিক ভাবে ডেভেলপমেন্ট আমাদের আসতে পারে এবং আমরাও এগিয়ে যেতে পারি। আমরা আমাদের এই সেক্টরে আমরা তো উন্নতি করতে পারি। এ বিষয়ে আপনি কি বলেন? একজন সাংবাদিক একেবারে সাংবাদিকের মতো করে প্রশ্ন করেছে, খুবই সিরিয়াস প্রশ্ন। অনেক ধন্যবাদ ফ্লোরা আপনাকে, আপনি খুব চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন। স্যার, আপনি কি বলবেন? ফ্লোরা, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি এভাবে কথাটা বলতে চাই, যে কোনো দেশের পর্যটন শিল্পের উন্নতির পিছনে যে ব্র্যান্ডিং এর কথাটা দিয়ে আপনি শেষ করলেন, সেটা হচ্ছে এটা বিজ্ঞাপন নির্ভর নয়, এটা সরকারি প্রচার যন্ত্র বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের প্রচার নির্ভর নয়, বরঞ্চ সত্যিকার পর্যটনের ব্র্যান্ডিং হচ্ছে আমরা নিজেরাই। তার মানে হচ্ছে আপনি আমি শৃঙ্খলায় বিশ্বাস করি কিনা, আপনি আমি অতিথি আসলে তার জন্য জায়গা ছেড়ে দেই কিনা, আপনি আমি বাইরের দেশ থেকে কেউ আসবেন তার কি পছন্দ বা পছন্দ না সেটার প্রতি গুরুত্ব দেই কিনা, আমরা নিজেরা আমাদের সমাজকে সুন্দর পরিষ্কার রাখছি কিনা সেটার উপরে নির্ভরশীল। সুতরাং ইটস নট এ ওয়ান ওয়ে হাইওয়ে, ইট ইজ টু ওয়ে। সো এটা টু চ্যানেল কমিউনিকেশন একটা সিস্টেম। তো এখানে এক হাতে তালি বাজবে না, দুদিক দিয়ে বাজবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি 80-র দশক থেকে এখন পর্যন্ত চিন্তা করেন, তাহলে গাণিতিকভাবে পরিসংখ্যান ভিত্তিকভাবে চিন্তা করলে পর্যটন শিল্পে বিশাল
পরিবর্তন এসেছে বই কি। কারণ আজকে আপনি কক্সবাজারে যান, হোটেলের যে সংখ্যা, ঢাকা শহরে বলুন হোটেলের যে সংখ্যা, চিটগাং শহরে হোটেলের যে সংখ্যা, সবকিছুতে একটা বিশাল পরিবর্তন এসেছে সত্যি। তবে আমরা যেই ধরনের পর্যটন শিল্পের কথা সাধারণত বলি, যেটা থাইল্যান্ডে দেখা যায়, মালয়েশিয়ায় দেখা যায়, আপনার ফর দ্যাট ম্যাটার সিঙ্গাপুরে দেখা যায়, সেটা হতে একটা সময় লাগবে। এটার কারণটা কি জানেন? যে দুর্ভাগ্যজনক হলো আমাদের দেশ তো বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে এই পথ অতিক্রম করে এসেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গণতন্ত্রের যেই অভিযাত্রা, যেই পথ, তাকে বারবার রুদ্ধ করা হয়েছে রক্ত নির্ভর অপরাজনীতি দিয়ে। তো আজকে আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা বললেন, তার হাত ধরে বাংলাদেশ যে স্থিতিশীলতার যে সুবাতাস বইছে, সেটা যদি বিরাজমান থাকে, তাহলে আপনি আগামী দিনে যে স্বপ্নের পর্যটন নির্ভর বাংলাদেশ দেখতে চান সেটা দেখতে পারবেন বই কি। আর তার থেকেও বড় কথা দেখেন, আমি আপনাকে একটু আশার আলো জাগ্রত করতে চাই যে প্রতিটা দেশের কিন্তু একটা ইউনিক জায়গা থাকে ট্যুরিজমের। যেমন ধরেন থাইল্যান্ডের ব্যাংকক কি ট্যুরিজমের জায়গা? তা তো না। থাইল্যান্ডের বিভিন্ন ছোট ছোট আইল্যান্ড আছে যেখানে মানুষ হাজারে হাজারে যায় সময় কাটাতে, নৈসর্গ উপভোগ করতে। এখন সেভাবে যদি চিন্তা করেন, তাহলে বাংলাদেশের আছে সুন্দরবন, বাংলাদেশে আছে বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা পৃথিবীর সর্ববৃহৎ, এবং সেই ম্যানগ্রোভ ফরেস্টের যে অমিত সম্ভাবনা পর্যটন শিল্পের ক্ষেত্রে, সেটাকে আমরা এখনো ঠিকমতো কাজে হয়তো বা লাগাতে পারিনি। তবে প্রতিটি স্পট, প্রতিটি স্টপ জোনে সরকারি গেস্ট হাউস আছে, সেগুলোকে যদি আরো উন্নত করা হয়, যাতায়াত ব্যবস্থা উন্নত করা হয়, তাহলে আমি মনে করি শুধুমাত্র কক্সবাজারের ইকো ট্যুরিজম যেটা বলে, সেটা দিয়েই বাংলাদেশ প্রতি বছর 700 থেকে 800 মিলিয়ন ডলার আয় করতে পারবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আপনি আমি সুন্দর হলে পর্যটন বাড়বে। যত যা কিছুই করেন আপনি এবং আমরা যদি সুন্দর না হই, আমরা যদি মানুষকে আলিঙ্গন না করি, গ্রহণ না করি, তাহলে যত যা কিছুই করেন পর্যটন যেই জায়গায় আছে সেখানেই থাকবে। অর্থাৎ একজন পর্যটক এসে তিনি অনুভব করবেন যে হ্যাঁ, শুধু তারা আমাকে খাতিরই করে না, তারা মানুষ ভালো, তারা সন্ত্রাস পছন্দ করে না, জঙ্গিবাদকে পছন্দ করে না, আমার যে ছোটখাটো বিপদও হয় তারা এগিয়ে আসবে আমাকে সহযোগিতা করার জন্য। এই ফ্যাক্টরগুলোকে যখন আমরা নিশ্চিত করতে পারবো, তখন বাংলাদেশের পর্যটন শিল্প নিশ্চয়ই সামনের দিকে অনেক দূর এগিয়ে যাবে। থ্যাংক ইউ ফ্লোরা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, এবং আশা করছি যে পরবর্তীতে আপনি আমাদের সঙ্গে থাকবেন। বলে দিই ছোট্ট একটা প্রায়োগিক উদাহরণ। আপনি আমি কক্সবাজারে যাব, পানি খাবো, কিন্তু পানির বোতলটা সি বিচে ফেলবো না। এটাও কিন্তু পর্যটন এর উন্নতি করার একটা অন্যতম ধাপ। এরকম আরো বহু শত লক্ষ ব্যাপার আছে যেটা আমাদের আত্ম উপলব্ধির ব্যাপার। সেই জায়গায় যখন পৌঁছাবো, আপনি দেখবেন পর্যটন কোথা থেকে কোথায় আমাদেরকে নিয়ে গেছে। আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন ফ্লোরা, এবং আপনি সাংবাদিকতা করছেন, আপনার লেখাতেও এই বিষয়গুলো উঠে আসবে, এটাই চাইবো। ভালো থাকবেন। স্যার, আমি তো মানে অসুস্থ হয়ে যাবো আস্তে আস্তে। আমি দেখতে পাচ্ছি এতগুলো কল আমি রিসিভ করতে করতে মোটামুটি হয়রান অবস্থা। এর মধ্যে আমরা এখন রিসিভ করতে পারি নাই আসলে। মানে আমরা অনারে নিয়েছি 2টি কল, কিন্তু ব্রেকে তো কতগুলি কল রিসিভ করছিলাম, এবং এর মধ্যে এমন একটি ব্যাপার ঘটেছে এখন, সেটা আমি কি স্যার বলবো নাকি স্যার আপনি একটু বলবেন? মানে একটা কল একটু আমরা কথা বলছিলাম, এর মধ্যে আমাদের স্টুডিওতে একজন অসাধারণ মানুষ এসছেন, তাকে কে না চেনে, কে না জানে। স্যার প্লিজ, আমি আর পারছি না, আমি আসলে ব্যাপারটা এত আনএক্সপেক্টেড, আমার জন্য এত সারপ্রাইজিং ছিল, আপনি যদি একটু পরিচয় করে দিতেন। আমার জন্য তো আনএক্সপেক্টেড। আজকের অনুষ্ঠানে হঠাৎ করেই থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমাদের মাঝে অনেকে বলে ফোক সম্রাজ্ঞী, আমি বলি বাংলাদেশের এখন শীর্ষ 1 নাম্বার জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ এমপি, মাননীয় সংসদ, তিনি হঠাৎ করে উপস্থিত হয়েছেন। আমরা খুবই কৃতজ্ঞ। আপনাকে অনেক অনেক স্বাগত। আমি ঢুকলাম এই কারণেই, আমি মানে প্রোগ্রামে ছিলাম, তারপরে অনেকগুলো মিটিংয়ে ছিলাম, কিন্তু আমি এরপরের থেকে বের হয়ে যে রেডিওটা শুনছি, এফএম, ঢাকা এফএম, শুনতে শুনতে কতবার যে আমি ট্রাই করছি যে একটু ফোন করব, কিন্তু আমি চান্স পাচ্ছি না ফোন করতে। মানে এত ফোনের ভিড়, শুধু শুনছি যে ফোন, কিন্তু কোনোভাবেই আমি ঢুকতে পারছিলাম না বলেই ভাবছি যে না, গিয়েই আমি এবার উঠবো। কারণ এত ভালো লাগছে যে আজকে এই চমৎকার আয়োজন ঢাকা এফএম কে
কাউকে আমি ধন্যবাদ না দিয়ে পারলাম না, ছুটে আসছি এই জন্য যে আমি অন্তত তারা জানবে না কিন্তু আমি যে উপস্থিত হবই। খুব সুন্দর আলোচনা হচ্ছে রাশেক, এবং এত কল রাশেক এই অনুষ্ঠানটা আমরা কন্টিনিউ মানে শুনতে চাই। thank you. এটা নতুন প্রজন্মের জন্য যে কত বড় একটা মানে সুন্দর আয়োজনে বাংলাদেশের জন্য, আমাদের দেশের জন্য। যে কিছুক্ষণ আগে একজন সাংবাদিক ফোন করেছিল, এটা আমি শুনতে শুনতে আসছিলাম জি। রেডিওতে, মানে তার চমৎকার প্রশ্ন এবং সেটার জবাব এত সুন্দরভাবে। আমরা তো সব সময় শুনি রাশেকের কথা, এত সুন্দরভাবে সে সব সময় বলে, জি। এবং কথাগুলো কিন্তু আসলেও সুন্দর। যে আমরা যদি নিজেরা মানে নিজেদের জায়গা থেকে একটু দায়িত্ব পালন করি, শুধু সরকার না, আমাদের সকলের দায়িত্ব পালন করতে হবে, তাহলে আমরা সব জায়গা সুন্দর দেখতে পাই। আমি শুধু ধন্যবাদ দেওয়ার জন্য কল রাশেক এই অনুষ্ঠানের ঢাকা এফএমকে এবং রাশেককে, চমৎকার আয়োজন, এটার জন্য আমি আসছি। আমরা Thank খুবই you. কৃতজ্ঞ এবং কিন্তু আমরা- আনন্দিত। জুয়েল অনুষ্ঠানের প্রথমে বলছিল যে রাজনীতিবিদদের নাকি আবেগ থাকে না। আমাদের তো আবেগ আছে, আমরা এই জন্য আমরা মানুষের কাজ আমাদের করি। একটা ভুল ধারণা থেকে যায় এবং মমতাজ নিজেও পরপর দুবার বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচিত মাননীয় নিশ্চয়ই। সদস্য। আমি কি একটা ব্যক্তিগত রিকোয়েস্ট করতে পারি? হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমাদের দুটো লাইন গানকে একটু শুনিয়ে দেওয়া যাবে দর্শকের জন্য, প্লিজ। ধন্যবাদ দিতে আসছি। আমরা তো আবেগে ভরপুর, যারা রাজনীতি করে আবেগ না থাকলে তারা জনগণের কাছে যেতে পারে না। জনগণের কথা শুনতে হলে তো আবেগ থাকতে হবে, এবং সেই আবেগ থেকেই তাদের যত কাজ করা, দেশের ভালো ভালো কাজ করে ওই আবেগ থেকেই করে। দিন রাত যারা পরিশ্রম করে নিজের স্বার্থকে ত্যাগ করে, সেই মানুষগুলো আবেগ থেকেই করে। এটা আমি বলেছিলাম যে আমাদের একটা ভুল ধারণা অনেক সময় কাজ করে আসলে এটা। সেটাই। এবং আশা করছি যে বর্তমানের যে নেতাদের আমরা দেখছি, এই যে তরুণ রাজনীতিবিদ, তরুণ অনেক মন্ত্রীরা রয়েছেন আমাদের বর্তমান মন্ত্রী পরিষদে, তো এর থেকে তো ধারণার ইয়ে হয়েছে। এবং আমাদের খুবই প্রিয় মমতাজ আপা, আজকে আমরা আনন্দিত। আমরা চাই আর 20 মিনিট এই অনুষ্ঠানের সময় রয়েছে, পুরোটা সময় আপনি আমাদের সঙ্গে থাকবেন প্লিজ। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসবো, অবশ্যই একটা কল নেবো এবং আপনার গানও শুনবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। চলছে কল রাশেক, ডায়াল করুন 09611444422। আমি জানি এই কথাটি বলবো পর অনেকেই বলবেন যে ফোন তো ধরছেন না ভাই, কেন বারবার বলছেন। আমাদের সময় খুবই কম, আমরা দেখা যাক এটা আর একটু বাড়ানো যায় কিনা। সঙ্গে থাকুন, ছোট্ট একটা ব্রেক নিয়ে আবারও ফিরে আসছি। কল রাশেক। কল রাশেক। হতবাক হৃদয় নিয়ে আবারও ফিরে এলাম। আমাদের সঙ্গে রাশেক রহমান ছিল প্রথম থেকে, এবং এখন থেকে প্রতি শুক্রবার ইনশাল্লাহ থাকবেন তিনি 9টা থেকে 10টা পর্যন্ত। এবং কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মাননীয় সাংসদ এবং আমাদের সবার প্রিয় সিঙ্গার মমতাজ আপাকে ধন্যবাদ দিব। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে যেসব বন্ধুরা রয়েছেন তাদেরকে বলবো ক্ষমা করবেন, কারণ আপনারা খুব বেশি ফোন করছেন, আমরা ধরতে পারছি না হয়তোবা সবগুলি কল। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমাদের পরবর্তী কলে চলে যাই স্যার। Sure. আমাদের সঙ্গে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লামিয়া বলছিলাম মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে লামিয়া, বলুন প্লিজ। রাশিদ ভাইয়ের সাথে কথা বলছিলাম। বলুন, আমি শুনছি। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি ভালো, আপনি ভালো? জি, আমি ভালো। আমার সমস্যাটা হচ্ছে, মানে এখন আমরা তো সবাই ইন্টারনেট ব্যবহার করি, তো আমাদের স্টুডেন্টদের জন্য আসলে এটা একটু বেশি ব্যয়বহুল হয়ে যায়। মানে আমাদের তো এটা প্রতিদিনই ব্যবহার করতে হয়, সবাই ব্যবহার করে, কিন্তু আসলে আমাদের জন্য মানে স্টুডেন্টদের জন্য একটু বেশি খরচ হয়ে যায়। যেমন আমি কিছুদিন আগে একটা পত্রিকা দেখলাম যে আসলে মোবাইল অপারেটররা খুব কম দামে নেট কেনে কিন্তু বিক্রয় করে অনেক বেশি মূল্যে। আচ্ছা, তো এইটা থেকে কিভাবে আসলে এটা সমাধান করা যায়, মানে একটু যদি কম হতো। আচ্ছা। লামিয়া, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় মমতাজ আপা। আপনি কি তার সঙ্গে কোনো সমস্যা নিয়ে শেয়ার করতে চান? আমার সাথে হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ মমতাজ বলছি। কেমন আছেন আপনি? খুবই ভালো আছি। আমি হঠাৎ অতিথি, তো আমার কাছে কোনো কথা না থাকাই স্বাভাবিক। আসলে আপনার তো আসলে অনেক ফ্যান, তার মধ্যে আমি একজন আপনার খুবই খুবই ফ্যান। মানে Thank you. ছোটবেলায় আপনার গান অনেক বেশি শোনা হতো। আর মানে আমি যখন গ্রামে ছিলাম, এখন ঢাকায় আছি, এখন কি গ্রামে আর যে ছোট আপনার নাই? গান কত বেশি। এখন কি একটু বুড়ি হয়ে গেছেন? লামিয়া, আপনি কি এখন বুড়ি হয়ে গেছেন? স্যার জিজ্ঞেস করছেন।
সত্যি তার কারণে তো অনেক শোনা হতো, এখনো শোনা হয়। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনার উত্তরটি আমরা স্যারের কাছ থেকে নিয়ে নিই। স্যার, ওকে কি বলবেন? আচ্ছা লামিয়া, প্রথমত ধন্যবাদ। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যে রবি ঠাকুরের একটা জানালা ছিল, পৃথিবীর সব মহৎ মানুষেরই দেখার বা স্বপ্নকে কাগজে কলমে বাস্তবায়িত করার একটা জানালা থাকে। তো আজ 2017 সাল আপনার এবং আমার যেই আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিপ্রায় যাই বলুন না কেন, এর যে জানালা, সেই জানালার নাম হচ্ছে ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেট দিয়ে আমরা দেখতে পারি, শিখতে পারি, আমাদের জগৎটাকে আরো রঙিন, আরো সমৃদ্ধ করতে পারি। ডেফিনেটলি আপনি যেই প্রশ্ন তুলেছেন যে ইন্টারনেটে খরচ যদি আরো কমানো যায়, আরো কমিয়ে নিয়ে আসা যায়, সেটা খুব ভালো হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যারা ইন্টারনেট সেবা প্রদান করবেন তারাও তো ব্যবসা প্রতিষ্ঠান, তারা যদি মুনাফা না করেন তাহলে তারা চলতে পারবে না। তবে ইদানিং যা দেখা যাচ্ছে যে যেই দামে সরকারের কাছ থেকে ইন্টারনেট ক্রয় করা হচ্ছে, তার উপরে প্রায় 30% মুনাফা করে, গ্রস মুনাফার মধ্য দিয়ে ইন্টারনেটটা আপনাদের হাতে দেওয়া হচ্ছে। আমি মনে করি সেটা কোনোভাবে 10 থেকে 15%-এর বেশি হওয়া উচিত না। আর দামের থেকেও বড় কথা, যেই কারণে আপনি আমি সবচেয়ে বেশি ভুক্তভোগী, আমাদের মনে হয় যে বেশি খরচ হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যেটুকু স্পেকট্রাম, অর্থাৎ আমি যদি 1 কোটি গ্রাহককে সেবা দিতে পারি, সেই জায়গায় আমি জোর করে 2 কোটি গ্রাহকের কাছে আমার সিম কার্ড পৌঁছে দিচ্ছি, যার দরুন আমার যেই অবকাঠামো এই তথ্য প্রযুক্তির অথবা এই টেলিফোনের, সেটার উপর একটা অযাচিত চাপ পড়ছে এবং আপনার ডাউনলোড করতে সময় বেশি লাগছে, আপনার আপলোড করতে সময় বেশি লাগছে। তাতে করে একটা সময় গিয়ে আপনি দেখছেন যে আপনার খরচও বেশি, ভোগান্তিও বেশি। সো আমার মনে হয় দুটো জিনিসকে আসলে আমাদের আমলে নেওয়া দরকার। একটা হচ্ছে যে আমাদের দেশের এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীর 85% মানুষের বয়স আজ 45-এর কম। এটা তো আগামী 200 বছরও আমরা পাবো না। এই যে সৌভাগ্য, এই যে সুযোগ, এই সুযোগকে কাজে লাগাতে গেলে আমাদের দেশের মানুষকে ক্ষমতায়িত করতে হবে তথ্য প্রযুক্তি দিয়ে। আমাদের দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দহিত্র সজীববাদের জয় এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি সমস্ত বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বানাতে যাচ্ছেন। অর্থাৎ আমাদের প্রতিটা কাজে, আমাদের আধুনিক জীবনধারার প্রত্যেকটা জায়গায় প্রযুক্তির একটা স্পর্শ থাকবে, তথ্য প্রযুক্তির একটা প্রয়োজনীয়তা, একটা প্রাসঙ্গিকতা থাকবে। এটাকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমি আপনার মতোই আমরা আবেদন জানাতে পারি এই টেলকো, অর্থাৎ এই টেলিফোন কোম্পানিগুলোর কাছে। প্রথমত এক হচ্ছে অধিকতর মুনাফা না করে, যতটুকু না করলেই না, সেটা করার মধ্য দিয়ে বাঙালিকে আরো বেশি তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ার সুযোগ দেওয়া, এক। আর 2 হবে যে আপনি যতজন গ্রাহকের জন্য সরকারের সাথে চুক্তিবদ্ধ বা সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে আসছেন, ততজন গ্রাহককেই আপনি তথ্য প্রযুক্তির সুযোগ দিবেন। কারণ আপনি আমি একটা উদাহরণস্বরূপ বলতে চাই, হাইপোথেটিক্যাল একটা ব্যাপার, যে আমি 10 কোটি টাকা দিয়ে এক্স পরিমাণ ব্যান্ডউইথ কিনে নিয়ে আসলাম, যেই ব্যান্ডউইথ দিয়ে আসলে 5 কোটি লোককে সেবা দেওয়া যায়। সেটা না করে আমি যেটা করলাম, 10 কোটি টাকা দিয়ে আমি এক্স পরিমাণ ব্যান্ডউইথ কিনে আমি সেবা দিলাম 15 কোটি মানুষকে। তাতে করে হ্যাঁ, আমার মুনাফা বাড়বে সত্যি, কিন্তু আপনারই দেশের মানুষ, যেই দেশে আপনি ব্যবসা করছেন, আপনারই ভোক্তা শ্রেণী, তারা হবে বিরক্ত, তারা হবে পর্যদুস্ত এবং তাদের কি বলে ইনডিরেক্ট যে কস্টগুলো, যেগুলো সরাসরি চোখে দেখা যায় না, সেগুলো বৃদ্ধি পাবে। তো আমার মনে হয় সরকার এই বিষয়ে সোচ্চার, কিন্তু আসলে এগুলো তো আলাদিনের চেরাগের মতো ব্যাপার না যে একটা ঘষাতে সমস্যার সমাধান করা যাবে। আপনি আজকে প্রশ্ন তুলেছেন লামিয়া, আরো বহুজন এটা তুলবেন এবং আমি মনে করি আগামী দিনে আমরা সত্যিকার অর্থে খুব ভালো ইন্টারনেট রেট পেতে যাচ্ছি বা পাবো। তবে এখানে একটা জিনিস অবশ্যই উল্লেখ্য, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, পৃথিবীর প্রত্যেকটি দেশ, যেসব দেশে মোবাইল ফোনের সাথে তথ্য প্রযুক্তির সেবা সন্নিবেশিত আছে, সেই সব দেশের তুলনায় সবচেয়ে কম খরচের ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করা বা সেবা প্রদানকারী দেশ হচ্ছে আপনার আমার বাংলাদেশ। অর্থাৎ আপনি ভারত নিন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই নিন বা মার্কিন যুক্তরাষ্ট্র নিন, সকল দেশের থেকে আমাদের দেশে ইন্টারনেটের খরচ এখনো সর্বনিম্নে। অনেক ধন্যবাদ লামিয়া, নিশ্চয় উত্তর পেয়ে গেছে। আর আমার মনে হয় যে আমরা স্যার এই বিষয়ে দাবি জানাই, যারা স্টুডেন্ট অ্যাটলিস্ট তারা যেন একটু কম দামে ইন্টারনেট সেবা
এই বিষয়ে স্যার আপনার কিছু বলবার আছে কিনা, যে স্টুডেন্টরা বেশি বেশি ফেসবুকে সময় নষ্ট করছে এই বিষয়ে? লামিয়া, আপাতত বাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ফেসবুকে সময় নষ্ট করার কিছু নাই। আপনি যদি কর্মমুখর সমাজ তৈরি করতে পারেন, মানুষের সামনে স্বপ্ন রাখতে পারেন, তিনি কখন পড়বেন, কখন খেলবেন, কখন ফেসবুকে চ্যাট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ স্থাপন করবেন, তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন। জি। আবার ওই আগের কথার মতোই যে আসলে দায়িত্ব কখনোই একার হয় না, সকলে মিলে একটা দায়িত্ব পালন করতে হয়। জি, অনেক ধন্যবাদ। আপা, কেমন লাগছে আমাদের এই আয়োজন? এই যে সবাই কল করছে, আপনি চেষ্টা করেছেন। খুবই ভালো লাগছে, এবং লাগছে বলেই তো আমি থাকতে পারিনি, চলে আসছি এখানে, সত্যি, কারণ অনেক আমি ধন্যবাদ। লাইনে পাইনি। তাই আমার মতো হয়তো অনেকেই আছেন, কিন্তু আসলে লাইনে পাচ্ছেন না সবাই। আপনি স্যার দেখতে পাচ্ছেন আপনার সামনে লাইনটা, লাইনে পাচ্ছে না অনেকে, এর জন্য হয়তো আমার মতো অনেকেই হয়তো ছুটে আসতে পারছেন না। জি। আমি হয়তো কাছাকাছি ছিলাম বলেই চলে আসছি। তো আসলেও আয়োজনটা আমি আগেও বলছি যে খুবই সুন্দর একটা আয়োজন, এবং এই যে সকলের নতুন জি। প্রজন্মের তাদের কথাগুলো শোনা, সমস্যাগুলো শোনা, এবং তার সুন্দর একটা মানে একেবারে সুন্দর মানে কি বলবো গোছানো তাদেরকে জবাব দেওয়া, এটা খুবই ভালো তিনি একটা তো পদক্ষেপ। অসাধারণ একজন অনেক বক্তা, অনেক ভালো, অনেক আগে থেকেই জানেন তিনি। একটা ব্যাপার যেটা, যে মিথ্যে আশ্বাস দেবার মানুষ আশিক রহমান নন। এই বিষয়ে আপনার কাছে কোনো এক্সাম্পল রয়েছে কিনা? মানে আমি অনেক কাছে থেকেই আসলে দেখেছি, এবং আমি ওনার নিজের এলাকা রংপুর মিঠাপুকুর, আমি সেখানে মানে কয়েকবার গিয়েছি, এবং সেখানকার মানুষও অনেক ভালোবাসেন ওনাকে, ওনার আব্বাকে। বারবার সে এমপি হয়েছেন এবং অনেক বড় দায়িত্ব নিয়ে তিনি আছেন, এবং ওনাদেরকে সবাই এত ভালোবাসেন, মহিলারা পর্যন্ত আমাকে দেখার জন্য আসে। গ্রামে গেলে তো যেটা হয় আর জি, কি, সব জায়গাতে খুব আপা, কাছে। গ্রাম শহর রাজপথ। আমি যখনই বলতে গেছি আচ্ছা আমাকে দেখতে আসছেন, সেটা কিন্তু আমি যদি চাই যে একটু মানে ওনাদের জন্য আপনারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিবেন, তো এরকম একবার আমি বলছিলাম আর কি। ওনারা বলেন না, আপনাকে দেখার জন্য আসছে, আপনাকে ভালো লাগে তাই, কিন্তু ভোট দেওয়ার ব্যাপারে শর্ত দিতে হবে না, কারণ আমরা ওনাকেই ভোট দিই সব সময়। ওনাদের সাথেই আমরা সব সময় আছি, ওনাদেরকে আমরা এত ভালোবাসি, এটা কোনো শর্ত দেওয়ার প্রয়োজন হয় না আর কি। স্যার, যেহেতু আর অল্প সময় তবে আছে, এখানে আমরা- একটু অ্যাড করি, ওনার এলাকায় কিন্তু উনি অসম্ভব জনপ্রিয়, মানে উনি- মানুষ তার জন্য পাগল। উনি আমি ওনার সারা এলাকায় বাংলাদেশে গিয়েছি। অসম্ভব জনপ্রিয়। না, আসলে গানের জন্য, বাট মানুষ হিসেবে একটা জিনিস বলা দরকার, জি, এটা অনেকে জানে না, এবং এটা আমার কজের একটা অংশ। বাংলাদেশের আপনি যে কোনো শিল্পের ভুবন যদি বেছে নেন, সেখানে অনেক সেলিব্রিটি স্টার আছে, বাট মমতাজ বেগম এমপির একটা বড় ব্যাপার হচ্ছে যে তিনি যেই বিনম্র পরিস্থিতি থেকে আজকে এই জায়গায়, আমি এইভাবে কথাটা বলতে চাই, তিনি কোনোদিন সেটা ভুলে যাননি, এবং তিনি মানুষকে ভালোবাসেন। তিনি নিজের অর্থায়নে 2টো হাসপাতাল চালান, প্রতি বছর লক্ষ লক্ষ টাকা, আমি বলবো দরিদ্র মানুষের জীবনকে পরিবর্তন করার ক্ষেত্রে বিনিয়োগ করেন, এবং শি হ্যাজ এ কজ। সো আমাদের অন্যতম একটা লক্ষ্য হবে কল রাশেকের মধ্য দিয়ে যে সমস্ত বাংলাদেশে তার মতোই যাতে অপেক্ষাকৃত সৌভাগ্যবান যারা, তারা যাতে মানুষের সহযোগিতায় এগিয়ে আসে। কারণ আমি মনে করি যে মমতাজ ইজ এ গ্রেট এক্সাম্পল, যে আপনি যদি মানুষের জন্য করেন, আপনার কিন্তু কমে না, আসলে এটা বাড়ে। সো শি ইজ ডুইং ইট, এবং আমাদের আশা থাকবে যে আমাদের সেলিব্রিটি সমাজ বলুন, স্টার বলুন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো শিল্পের ক্ষেত্রে সকলে এগিয়ে আসবেন, ইনশাআল্লাহ। উই ক্যান হ্যাভ এ ব্রাইট বাংলাদেশ। ইনশাল্লাহ। এবং সেটা শুরু যদি কল রাশেক থেকে, আমাদের কয় মিনিট আছে? আমাদের স্যার একেবারে সময় নেই, আমরা বিদায় নিব স্যার। আমি শুধু একটা কথা শেষে বলতে এবং চাই, একই সঙ্গে একটু গান, ছোট্ট আকারে 1 লাইন 2 লাইন গেলেন, তারপর আমি লাস্টে একটা কথা বলছি। একটু গান শুনে আসি। এই সুযোগ আর কবে পাবো? গানটা একটা ছবি নতুন রিলিজ হচ্ছে আর কি, সত্তা হ্যাঁ, ছবিতে আমার অসাধারণ গান, অসাধারণ গান। আপা, আজই রিলিজ পেয়েছে এটা। হ্যাঁ, এটা যে কারণে অনেকেই আই এম সো প্রাউড অফ মাই ফ্রেন্ড হাসিবুর রেজা কল্লোল, আমার স্কুল এবং কলেজের বন্ধু। আমাদের খুবই ছেলেবেলা একসঙ্গে কেটেছে। চমৎকার নাকি ছবিটা, আমি দেখতে যেতে পারিনি জি, জি। এখনো, তো যাবো, আজকেই রিলিজ হয়েছে। এটার মধ্যে আমার একটা গান রয়েছে, ওই গানটা একটু শোনাই দিচ্ছি। জি প্লিজ। বাপ্পা মজুমদার আমাদের সিঙ্গার, ওনার মিউজিকে গানটা। না জানি কোন অপরাধে দিলাই এমন জীবন, আমারে পোড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, হো আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। অসাধারণ।
আমরা শুধু সবশেষে একটা কথা বলতে চাই, কিছুদিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কথাটা বলেছি। স্টিভেন হকিংস বলা যায় সমসাময়িক কালের সর্বসেরা বিজ্ঞানী। তিনি একটা কথা বলেছেন, আপনারা যে যেখানে আছেন এটা আমি বিশ্বাস করি, আমি আশা করি আপনারাও বিশ্বাস করবেন। বঙ্গবন্ধুর দেশ বাংলাদেশ, স্বাধীন দেশ। তিনি বলছেন যে ডোন্ট লুক অ্যাট ইউর ফিট, লুক অ্যাট দ্য স্টার্স। যত সমস্যাই থাকুক, যত দুঃখ কষ্টই থাকুক, আমরা আমাদের পায়ের দিকে তাকাবো না, আমরা আসমানে জ্বলে থাকা শত লক্ষ তারার দিকে তাকাবো এবং সেই লক্ষ্য স্থির করার মধ্য দিয়ে আমাদের শক্তি আমাদেরকে সহযোগিতা করবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এবং মাঝে মাঝে স্বপ্ন দেখায় এই যে ব্যবধান, দূরত্ব, এটাকে অবশ্যই আমরা পর্যদস্ত করব। বিজয়ীর বেশেই পৃথিবীতে আমরা বেঁচে থাকবো। আপনাদের সকলকে ধন্যবাদ কল রাশিকে কল করার জন্যে, আজকের এই অনুষ্ঠান শোনার জন্যে। আগামী শুক্রবার আবারও ইনশাল্লাহ কথা হবে রাত 9টায়। কল রাশিক অন 09611442222। আপনাদের সকলকে ধন্যবাদ, শুভরাত্রি। অনেক ধন্যবাদ স্যার। এবং আমি রিকোয়েস্ট করব যে আমাদেরকে ফ্যান পেজে ইনবক্সে আপনাদের ডিটেল পাঠাতে পারেন, প্রশ্নগুলি অ্যাটলিস্ট, যাদের ফোন কলগুলি আজকে আমরা রিসিভ করতে পারি না। সমস্যাও লিখতে পারে, যে কোনো সমস্যা। আমি তো একটু আগে বলছিলাম যে মিথ্যে আশ্বাস দেওয়ার লোক রাশেক রহমান নন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যারা ছিলেন। বিদায় নিচ্ছে আজকের মতো আমি জুয়েল। আপনারা শুনতে থাকুন ঢাকা FM 90.4, বাংলাদেশের সর্ববৃহৎ FM রেডিও নেটওয়ার্ক। অনেক ধন্যবাদ মমতাজ আপা, আমাদেরকে এইভাবে, আমাকে তো হতবাক করে দিয়েছেন। আমাকে শো করতে হয় বলে কথা বলছি না, আমি কথাই বলতে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4।